হ্যালো এভরিওয়ান, আমি অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে আমি যথারীতি নিয়েছি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রিভিয়াস ইয়ার ম্যাথসের সলিউশনের যে আমাদের একটা সিরিজ চলছে তার মধ্যে থেকে সেট নাম্বার 5। চারটে সেট দেখা হয়েছে, প্রত্যেকটা সেটে আমরা 25টা করে কোয়েশ্চেন্স করছি। এটা চলতেই থাকবে যতক্ষণ না প্রিভিয়াস ইয়ারের যত পরীক্ষা রয়েছে পুলিশের, কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, ঠিক আছে, সাব ইন্সপেক্টর, ইভেন এর মধ্যে আমি ধরে নাও এক্সাইজের যেগুলো পরীক্ষা রয়েছে সেগুলো আমি ইনক্লুড করে নেব। তো চলো দেখিনি আজকের ক্লাসে কি কি কোশ্চেন্স আমাদের আছে। দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা দেওয়া আছে সেটা বলছে কি 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল কি হবে। যোগফল বলছে যোগফল একটা আমাদের কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে, বা পারফেক্ট স্কোয়ার বলতে পারো সেটাকে, পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার। তো 1728, দেখো এখানে যেহেতু সংখ্যাটা ছোট 1728, তো আমরা অপশনস এর হেল্প নিয়েই কাজ করব, ঠিক আছে। তোমাদেরকে যেহেতু 50 স্কোয়ারের মধ্যেই আছে, যদি স্কোয়ার মুখস্থ থাকে তাহলে খুব ইজিলি তোমরা এটা বের করতে পারবে। যেমন আমরা কত 26, 36, 30 এরকম আছে। যেমন দেখো তুমি একটা যে কোনো একটা রাফ আইডিয়া নাও, 30-এর স্কোয়ার বা 32। ওকে, সো যেমন ধরে নাও 32-এর স্কোয়ার কত, 1024, তাহলে তার থেকে তো বড়, তার মানে স্কোয়ারটা 32-এর থেকে বড়, ঠিক আছে। তো এবার এইটা কত কত কোন স্কোয়ারের পরে মানে কাছাকাছি আছে সেটা কিভাবে আরো মনে রাখতে লাগবে। 35-এর স্কোয়ার তুমি ট্রাই করতে পারো। লাইক যদি 35-এর স্কোয়ার মনে করো তাহলে কত হবে, 3 4 12 আর 5 5 25, 1225। আরো বড় হবে 36, 37, 40, 40-এর স্কোয়ার তো 1600 হয়, আমরা 40ই দেখতে পারি। 4-এর স্কোয়ার 16। দেখো মুখস্থ ডাইরেক্ট থাকলে প্রবলেম, মানে আরো ইজি হয়ে যাবে যদি একদম এক্সাক্ট মনে থাকে। তো দেখো 40-এর থেকে বড় হচ্ছে, ঠিক। আমি যদি 42-এর স্কোয়ার করি তাহলে 42 স্কোয়ার কত হবে, 2-এর স্কোয়ার 4, 4 দুনা 8, 8 দুনা 16, 6 হাতে থাকলো 1, 1764। তাহলে দেখো 40-এর স্কোয়ার হচ্ছে 1600, 41-এর স্কোয়ার হয় 1681। ওকে, 1 4 দুনা 8। ওকে, তো 1681 থেকে এটা তো নিশ্চয়ই বড়, আর কিন্তু 1764 থেকে ছোট। তার মানে এর থেকে সাথে যে সংখ্যাটা অ্যাড করলে আমার 1764 আসতে হবে, তাহলেই সেটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ হবে। তার মানে সেটা কত, 1764 থেকে আমি 1728 বাদ দিই। 8-এর পরে 6 14 হাতে থাকলো 1, 2 আর 3, 3 আর 3 6, অর্থাৎ 36 অ্যাড করলে আমার অ্যান্সার আসছে। এইভাবে করে করতে পারো। কিন্তু যদি তোমরা মনে করো স্যার প্রসেস ফলো করে করতে চাও কোনো, যেখানে আরো বড় সংখ্যাও থাকতে পারে, তাহলে আমরা আমাদের গতানুগতিক প্রসেস অ্যাপ্লাই করতে পারি। আমরা এটাকে বর্গমূল করার ট্রাই করবো। কিরকম, দুটো দুটো করে নিতে হয়, ডান দিক থেকে দুটো দুটো করে। তো এখানে কত হবে, 4 4 4 16, 1 নামলো আর এখানে 128 নেমে আসবে। এবার আমি এই যে 4 পেয়েছি, এই 4 এর ডবল আমি এখানে বসাবো 8। এখানে যেটা বসাবো এখানে তাই বসাতে লাগবে। যেমন আমি 2 যদি বসাই তাহলে দেখো 8 দুনা 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 এখানে বসানো যাবে না। তাহলে আমাকে কত বসাতে হবে, 1 বসাতে হবে। 81, 1 কে 81, 1-এর পরে 7 8, 8-এর পরে 4 12, 47। তাহলে দেখো যদি আমি এখানে বলছিলাম কি যে আমার 81 1-কে যদি করছি তাহলে আমার কিন্তু 47 এক্সট্রা থেকে যাচ্ছে এর সাথে। সেটা না করে যদি আমি এরকম করতে পারতাম যে যেটা 2 বললাম যে 82 82 করতে পারতাম, অর্থাৎ 2 দুনা 4, 2 8 16 1 করতে পারতাম, অর্থাৎ এখানে 128 না থেকে যদি 164 থাকতো তাহলে আমার মিলে যেত, অর্থাৎ সেটা কি হতো, আমার পূর্ণবর্গ হয়ে যেত সংখ্যাটা। তাহলে ডিফারেন্স কত দেখো, 8-এর পরে 6 14, 2 এর 3 3 6, অর্থাৎ আরো 36 অতিরিক্ত থাকলে বা অ্যাড করে দিলে সেটা পূর্ণবর্গ হবে। তখন তোমরা এই প্রসেস দিয়ে করতে পারো যদি বড় সংখ্যা থাকে। তো 680 টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3, বি সি এর 1/4 অংশ পায়, বি কত টাকা পাবে। তো আমি কি করছি, আমি 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করছি, তিনজন আছে তাই না, এ বি আর সি আছে। এ কি হচ্ছে বি এর 2/3 অংশ। তো এখানে দুটো গল্প বলেছে, এ হচ্ছে বি এর 2/3 অংশ, মানে কি বি যদি 3 পায় তাহলে এ পাবে 2, একটা রেশিও পেয়ে গেলাম। আবার বলছে বি পায় সি এর 1/4 অংশ, মানে সি যদি 4 পায় তাহলে বি পাবে 1। এই রেশিও দুটোকে কম্বাইন করো কিভাবে, 3 4 12, 3 1 কে 3 আর 2 1 কে 2। তো এটা হলো এদের কম্বাইন্ড রেশিও, ঠিক আছে, মিলিত অনুপাত। এবার যেটা আমাকে এখানে বলছে 680 টাকাকে ডিস্ট্রিবিউট করব। তো রেশিও গুলোর সমষ্টি কত, 12 আর 3 15 দুনা 17 ইউনিট। এই 17 ইউনিটের ভ্যালু হচ্ছে 680 টাকা। তাহলে তার মধ্যে বি কত টাকা পাবে, বি পাবে 3 ইউনিট।
17 4 68, 40 3 120, 120 টাকা। কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটা কত? তো 35%-এর ভ্যালু যদি 91 হয় তাহলে 100%-এর ভ্যালু কত? 7 7 5 35, 7 13 91, 5 20 100, 13 2 26, 260, 260। 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 আর 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশিষ্ট থাকবে। এই টাইপের কোশ্চেনগুলোতে তুমি একটা জিনিস লক্ষ্য করবে, 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, এই যে ডিফারেন্সটা সেটা সেম এবং এই দুইটা তুমি মনে রাখো। এবার এখানে কি কাজ করবে, তোমাকে কি বললো, এমন একটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যাকে এগুলো দিয়ে ভাগ করলে এটা এটা ভাগশেষ থাকবে। আমি আগে বের করব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটাকে এগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ কোনো থাকবে না, মিলে যাবে। সেই সংখ্যাটা যদি বের করতে পারি তার থেকে 2 মাইনাস করে দিলে আমার উত্তর আসবে, এটা মনে রাখো। তো কি করব, আমি প্রথমে তো ডাইরেক্টলি 4 অঙ্কের বৃহত্তমতে যাওয়ার আগে আমি আগে সব থেকে ছোট সংখ্যাকে বের করি যেটাকে 4টে দিয়ে ভাগ দিলে মিলে যায়, সেটা কি হবে, এদের লসাগু হবে। তো 3 1 কে 3, এটা তো 5 3 15, 15 সাথে 105, 105 3 হলো 315, 105 3 315, এইটা হলো লসাগু। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নরমালিতে কি হয়, 9999। আমি দেখব 315 দিয়ে ভাগ যায় এরকম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, সেটাই হবে। তাহলে আমার মানে সেটাকে এগুলো দিয়েও ভাগ যাবে, একই ব্যাপার। লসাগুটাকে এগুলো দিয়ে ভাগ যায়, এবার এটা দিয়ে ভাগ যায় এরকম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করছি, তাহলে ওইটাই হবে এগুলো দিয়ে ভাগ যাওয়া 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমি এটাকে 315 3 করে দিলাম 945, 5 এর পরে 4, 4 এর পরে 5 9, 1 করলাম 315, তো 5 এর পরে 4 9, 1 এর পরে 3 4, এই 234 এক্সট্রা থেকে যাচ্ছে, এটা মাইনাস করে দেবো। প্লাস করলে তো 5 অঙ্ক হয়ে যাবে, তো সেটা করা যাবে না, তো মাইনাস করে দিই। 4 এর পরে এটা বাদ দিলে কত হবে, 5, 3 এর পরে 9 6, আর 2 এর পরে 7। এবার এইটার থেকে তুমি 2 মাইনাস করে দাও, 9763। তো এইটা হয়ে যাবে তোমাদের এখান থেকে অ্যান্সার। √2x এর 5% যদি 0.01 হয় তাহলে x এর মান কত? তো রুট ওভার, আচ্ছা 2x, এক্সটাও কিন্তু দেখো ভিতরেই আছে, তো √2x 5% মানে কি, 5/100 মানে 1/20, এটা হচ্ছে 1/100, ঠিক আছে। ওই একই ব্যাপার, এদিকে 100 কাটলাম 5, 1/5 বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে কি হবে, এখানে রুটটা উঠে 2x হয়ে যাবে, আর এখানে হবে 1/25, 5 এর স্কোয়ার 1/25। তাহলে x এর মান কি হয়ে গেল দেখো, 1/25 দুনা 50, 1/50, আর 1/50 মানে কি, বেসিক্যালি আমি 1/50 কে 2/100 লিখতে পারি, তার মানে 0.02, এটা হয়ে যাবে আমাদের x এর ভ্যালু। ক্লিয়ার? এখান থেকে আমরা আরেকবার চেক করে নিতে পারি চাইলে, পরে দরকার নেই, বাট এখানে একজন মার্ক করে রেখেছে, ওটাকে ভুল প্রমাণ করি আমরা। √2x এর 5% 1/20 ইজ ইকুয়াল টু 1/100, 20 পাচ্ছে 100, ঠিক। হোল স্কোয়ার করে দিলাম, তাহলে 2x এদিকে 1/25 হয়ে গেল, 25 দুনা 50 নিচে আসলো, 2/100 মানে 0.02, ঠিক। এটা হয়ে যাবে উত্তর। 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে? তো 15 টাকা কেজি দরের চা আর 20 টাকা কেজি দরের চা, 15 টাকা একটা, একটা 20 টাকা, আর একটা হচ্ছে 16.5। আমরা এলিগেশন রুল প্রয়োগ করি, বিয়োগ করব 1.5 হবে, আর এদিকে বিয়োগ করলে হবে 3.5। রেশিও করব আমরা 35:15, অর্থাৎ 7:5:3। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে অনুপাত। 137 মিটার ও 163 মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের দিকে এরকম করে যথাক্রমে 42 কিমি প্রতি ঘন্টা এবং 48 কিমি প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? যখন এক পরস্পরের দিকে আসছে, পরস্পরের দিকে বলছে মানেই কিন্তু এটা বিপরীত ডিরেকশন, একজন এদিক একজন এদিক, অর্থাৎ যখন এরকম ভাবে আসে তখন কি হয়, তাদের যে স্পিড গুলো সেটা সমষ্টি করতে হয় আমাদের টোটাল, ঠিক আছে। তো টাইম ইজ ইকুয়াল টু কি হয়, টাইম ইজ ইকুয়াল টু দেখো স্পিড ইজ ইকুয়াল টু কি হয়, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম হয়, তো টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড হবে। টোটাল কত দূরত্ব যাচ্ছে, দূরত্ব হবে এই দুটো ট্রেনের সমষ্টি, তাহলে 137 আর 163,
ডিভাইডেড বাই স্পিড কি হবে, অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 40 40 80 90, কিন্তু স্পিডটা আছে কিলোমিটার প্রতি ঘন্টায়, তো এটাকে 5/18 দিয়ে গুণ করবো যাতে মিটার প্রতি সেকেন্ডে হয়ে যায়, ঠিক আছে, 5/18 দিয়ে। তো এটা কি দাঁড়ালো, এটা আমাদের উত্তর যেটা আসবে সেটা আসবে সেকেন্ডে। তাহলে এটা দেখো কত হলো, 137 আর 40, 200 300, তাই না, 100 100 200 300, তাহলে 300, এই 18 5 90, তাহলে নিচে কত হলো 25 হয়ে গেল, 25 25 কত হবে, 25 12তে, তাই না, 25 4 100 4 3 12, তাহলে 12 সেকেন্ড টাইম লাগবে। এটা দেওয়া আছে √2 টু দি পাওয়ার n 64 হলে n এর মান কি। দেখো 2 টু দি পাওয়ার n তো আছে, আর রুট মানে কি বলতো, পাওয়ারে হাফ, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ। 64 মানে কি হয়, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5 হয় 32, 32 স্কয়ার 64। তো এটা বেসিক্যালি হয়ে গেল 2 টু দি পাওয়ার n/2, কারণ সূচকের নিয়ম কি বলে, x টু দি পাওয়ার m তার পাওয়ার যদি n থাকে তাহলে সেটা x টু দি পাওয়ার m ইনটু n হয়ে যায়। তো আমি এখান থেকে আবার আরেকটা নিয়ম বলে, যদি x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু, মনে করো x টু দি পাওয়ার n হয়, তাহলে আমি m ইজ ইকুয়াল টু n বলতে পারবো, পাওয়ার গুলো ইকুয়াল, তো বেস ইকুয়াল, তো পাওয়ার ইজ ইকুয়াল, তাহলে আমি এখান থেকে n এর মান পাচ্ছি কত, 12। একটি ঘড়ি ও লাটাইয়ের দাম একসাথে কত বলছে, 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘড়ির দাম কত, ঠিক আছে, তো ঘড়ি আর লাটাই দুটোর একসাথে দাম হচ্ছে কত, 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দামটা কি ঘড়ির থেকে 1 টাকা বেশি। দেখো যখনই না দুটো জিনিসের সমষ্টি দেওয়া থাকবে, আমি এটা বলে দিই ফটাফট বের করার প্রসেস। এখানে অ্যাকচুয়ালি তোমাকে যেটা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 1 টাকা 10 পয়সা, মানে 1.1 লিখলাম, ঠিক আছে, 1 টাকা 10 পয়সা। আর লাটাইয়ের দামটা ঘড়ির দামের থেকে আবার 1 টাকা বেশি, এই জিনিসটা দেওয়া আছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এখান থেকে যদি এক্স এর মান তুমি বের করতে চাও, এখানে কিসের মান বের করতে দিয়েছে, ঘড়ি মানে যেটা দাম কম সেটা। যদি ওয়াই এর মান বের করতে চাও, আমি অনেকবার বলেছি যে ছোটটার ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, এইটার থেকে এইটাকে বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে লাগবে, তার মানে 0.1/2 পেলে। এটা কি টাকায় আসছে, তো টাকা মানে কি, এটা 10 পয়সা, ঠিক আছে, তো এটা কি 10 পয়সা না, তো 10 পয়সা মানে কি, 10 পয়সাকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কি 5 পয়সা হয়ে যাবে, 5 পয়সা। এইটা হচ্ছে গল্প। তো এটার আরেকটা আমি প্রসেস বলি, যখনই এরকম এক্স ওয়াই লেখার দরকার নেই, যখনই সমষ্টি দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে, তুমি কি করবে, দেখো একটা জিনিসের দাম আরেকটার থেকে 1 টাকা বেশি, তো ওই যে বেশি পার্টটা সেটাকে আগে মাইনাস করে দেবে, 1 টাকা 10 পয়সার থেকে 1 কে মাইনাস করে দাও, যেটা বাঁচলো সেটাকে 2 দিয়ে ভাগ করো, ডিস্ট্রিবিউট করো 5 পয়সা করে, এটা দুজনকে দিয়ে দাও, একজনকেও 5 পয়সা দাও আর একজনকে 5 পয়সা দাও, আর আরেকজন যে আছে যেটা 1 টাকা বাদ রেখেছিল ওটাকে ওর সাথে অ্যাড করে দাও, তার মানে 1 টাকা কি বলবো 1 রুপি, ঠিক আছে 5 পয়সে, ঠিক আছে 1 রুপি 5 পয়সে। তো এটা 1 টাকা 5 পয়সা দাম আর এটার 5 পয়সা দাম, দুটোকে মিলালে 1 টাকা 10 পয়সা হবে, এবং এটা এর থেকে 1 টাকা বেশি। তো আমাকে কিসের দাম, ঘড়ির দাম বলেছে, সেটা 5 পয়সা, তো এটা হয়ে যাবে 5 পয়সা। দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট 16 মিনিটে ফিল করতে পারে। এ পূর্ণ করতে নেয় 12 মিনিট আর বি পূর্ণ করতে নেয় 16 মিনিট। আমরা লসাগু নেব 48, ঠিক আছে, 12 4 48, 16 3 48, অর্থাৎ এ 1 মিনিটে পূর্ণ করে 4 ইউনিট, বি 1 মিনিটে পূর্ণ করে 3 ইউনিট, আর ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা হচ্ছে 48 ইউনিটের। দুটো পাইপকে একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পরে বি পাইপটাকে বন্ধ করব যাতে জলাধারটা 9 মিনিটে পূর্ণ হয়। টোটাল কত মিনিটে পূর্ণ হবে, 9 মিনিট। বি কে বন্ধ করে দিয়েছি, এ কে বন্ধ করিনি, তাহলে এ টোটাল 9 মিনিট চলেছে, এ 9 মিনিটে কতটা ফিল করবে, 9 4 36 ইউনিট এ একা ফিল করবে এই 48 এর মধ্যে থেকে, বাকি বাঁচলো 12, সেটা ফিল করবে কে, বি। তো বি 1 মিনিটে 3 ইউনিট ফিল করতে পারে, 12 মানে 4 মিনিট ওর টাইম লাগবে 12 ইউনিট ফিল করতে, তার মানে 4 মিনিট পরে আমি ওকে বন্ধ করে দিয়েছিলাম। তো এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো একটা আয়তক্ষেত্র আছে, এর যে কর্ণের দৈর্ঘ্যটা সেটা কি বলছে, কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রের কোনো একটা বাহু আছে যার ডবল। আমি মনে করলাম এই বাহুটা আছে, এই বাহুটাই ধরে নিলাম এর ডবল, তাহলে এটা 5 সেন্টিমিটার। এটার মান কত, এটার মান সাপোজ করে নাও এক্স। তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, ওইভাবেও ভাবতে পারো বা কর্ণের দৈর্ঘ্য ভাবতে পারো। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়, √/দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এরকম একটা ব্যাপার।
সেটা হচ্ছে 10। বা তুমি ভাবতে পারো অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তো মধ্য কথা এই এক্স এর মানে এক্স ধরার দরকার নেই, এই বাহুটার দৈর্ঘ্য বা ভূমি বের করতে গেলে কি করতে হবে তোমাকে, রুট ওভার এইটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করে দিতে হবে, ব্যাস এটাই হচ্ছে আমাদের উত্তর। তো 10 এর স্কোয়ার কত হয় 100, 100 থেকে 25 চলে গেলে কত হবে 75, এটা 25 3 75 অর্থাৎ 5√3। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা হ্যাঁ 5√3, ঠিক আছে। এইটা আমি কি পেয়ে গেলাম, এই বাহুটার দৈর্ঘ্য পেলাম। তো আমাকে ক্ষেত্রফল এরিয়া চেয়েছে, তো এরিয়া মানে কি হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 25√3, এটা হবে উত্তর। সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিচের কোনটা সত্য। পরিসীমা দুটোরই সেম, কার, একটা বর্গক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের। সম পরিসীমা বিশিষ্ট একটি ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর, মানে একটা আয়তক্ষেত্র আছে এবং একটা বর্গক্ষেত্র আছে, এদের পরিসীমা সেম, ঠিক। এবং এর ক্ষেত্রফল এটা দেওয়া আছে, এটা হলে নিচের কোনটা সত্য, কি হবে। দেখো পরিসীমা যেহেতু সেম মানে চার ধারের বাউন্ডারি, সাপোজ করে না এটা এক্স বললাম, আমি এটাকে ওয়াই বললাম, তার মানে এর পরিসীমা মানে কি 2 × x + y। আর এর পরিসীমা আমি যদি বাহুর দৈর্ঘ্যকে a ইউনিট বলি, তাহলে পরিসীমা মানে 4a ইউনিট, তার মানে আমি x + y = 2a বলতে পারি, ঠিক আছে। মানে x + y, ভাবো করে ভাবো, এর এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমষ্টি = এর দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টির সাথে সমান। আমাকে কি কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে s, আর এর ক্ষেত্রফল দেওয়া আছে r। আমরা এখানে না অ্যাকচুয়ালিতে ভ্যালু ধরে ধরে কাজ করব। কিভাবে, তুমি ভাবো যে এমন ভাবে ভাবো যে এর x + y = 2a হচ্ছে, যে কোনো তুমি x y আর এর ভ্যালু নাও যাতে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। সেটা কিভাবে নিতে পারো, যেমন তুমি ধরে নাও, সাপোজ করে নাও x এর মান তুমি নিয়ে নিলে 1 আর y এর মান তুমি নিয়ে নিলে 3, ঠিক আছে, 3 আর 1 এ 4, আর তুমি এটার মান 2 নিয়ে নিলে, তাহলে 2 × 2 = 4 মিলে যাচ্ছে। এর ভ্যালুকে আমি 2 নিলাম, তো যদি আমি এর ভ্যালুকে 2 নিই তাহলে আর এর মান কত হবে বলো দেখি, 2 এর স্কোয়ার বাহু স্কোয়ার 4 ইউনিট, আর আমি এই দুটোকে 3 আর 1 নিয়েছি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 3 × 1 = 3 ইউনিট। তাহলে কি দাঁড়াচ্ছে, এস আর আর এর সম্পর্ক কি দাঁড়াচ্ছে, এস = 2 আর হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে না, এস এর মান আমি পেলাম 3, আর এর মান পেলাম 4, অর্থাৎ আমি পেলাম এস লেস দ্যান আর, আমি কি পেলাম, এস আর এর থেকে ছোট। দেখো এস = আর হলো না, হলে তো ভাই যে কোনো ভ্যালুর জন্যই হতে হবে, তাই কি না, তো সেটা তো হচ্ছে না, তো আমার এস = আর হবে না, আমার হবে এস লেস দ্যান আর, ঠিক আছে। নেক্সট দেখো, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে। 616 টাকা যখন তুমি বেচছো, এখানে কত লাভ আছে, 12% লাভ আছে, তার মানে আমি বলতে পারি 616 টাকা = 112% কার, ক্রয় মূল্যের 112%। তাহলে 462 মানে কত, সেটার ভ্যালু বের করি, যে এটা কত পার্সেন্ট ক্রয় মূল্যের, সেটা ক্যালকুলেট করি। কত দিয়ে দেওয়া যায়, 4 দিয়ে দিই, 4 × 4 2 গেল 21, 4 × 5 = 20, 4 × 4 = 16, এটাকে 4 × 2 = 8, 4 × 8 = 32। আবার দেওয়া যাক, 2 দিয়ে দিই, 2 × 7 = 14, 1 গেল, 2 × 7 = 14, 2 14 তে 28, 7 × 2 = 14, 7 11, 11 × 4 = 44, 11 × 2 = 22, 42 × 2 = 84, 84, তাহলে 84% আসছে, ঠিক আছে। তাহলে কি ক্ষতি হয়ে যাচ্ছে, 100% এর থেকে 84% কমিয়ে দাও, কত, 84, 6, 90, 16%, ঠিক আছে। আজ আমাকে কত টাকা ক্ষতি হবে বের করতে বলেছে, ওকে। আচ্ছা কত টাকা যেহেতু বলেছে, এইভাবেও বের করতে পারবো, বাট আমরা দেখে নিই এভাবে। দেখো আমরা পার্সেন্টেজ বললে আমি এটা বের করতাম, বাট আমি দেখতে পাচ্ছি যে 16% লস। এবার আমি ক্রয় মূল্যটা আমাকে এখানে বের করলে ভালো হতো, আমি ক্রয় মূল্যটাকে বের করিনি এখানটায়, ক্রয় মূল্যটা বের করলে ইজি হতো, আমি এভাবেও বের করতে পারবো। কেন, কারণ এই 616 মানে হচ্ছে কি 12% প্রফিট, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু 112%, 112%। তাহলে 16% এর ভ্যালু কত, সেটা যদি এটা একটু ঘুরিয়ে হয়ে গেল, আমরা একটু অন্যরকম ভাবে দেখবো আবার। 7 6 42, 7 1 7, 4 7 গেল, 7 8 56, 7 8 56, 88 টাকা, ঠিক আছে। এটাকে তুমি অন্যরকম ভাবে করতে পারতে, কিভাবে, যে আগে না তুমি এটা বের করে নাও যে স্যার এটা হচ্ছে 112% এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কত, ঠিক আছে। তাহলে 100 এর ভ্যালু মানে আমার ক্রয় মূল্য ক্যালকুলেট হয়ে যাবে,
এবার এই যে ক্রয় মূল্যটা ক্যালকুলেট হলো সেটা আমি বের করি কত হয়। তো 4 দিয়ে করলে 4 দুনা 8 আর 4 8 32, 4 25 100, 28 দুনা 56, 28 দুনা 56, 28 দুনা 56, তাই না? তো 25 দুনা 50, শোনা থাকলো 5, কিন্তু 50 5 55, এটা হলো ক্রয় মূল্য। আর 462-তে যখন বেচছো তাহলে লস কত হচ্ছে? লস হয়ে যাচ্ছে স্যার 2 এর পরে 8 10 থাকলো 1, আর 6 এর 7 8 8 15, 88 টাকা বিয়োগ করে দিলে হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্রয় মূল্য বের করলাম, করে এটাতে বেচলে লসটা আমি বিয়োগ করলে পেয়ে যাব। আচ্ছা, এটা বলেছে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। এটা হচ্ছে 7/11, 16/20, আর এটা হলো 21/22। ওকে, কিভাবে ক্যালকুলেট করবে? অনেক রকম তুমি পয়েন্টেই এনে করতে পারো এটাকে। 11 6 66, দশমিক নিয়ে 70 হয়ে যাবে। 11 6 66, তারপরে 4 আসলে 44, মানে 11 3 33 পয়েন্ট, সেই 0.63 সামথিং। এটা 20 আছে, তো 20 মানে কি উপর নিচে 5 দিয়ে গুণ দাও তো কত হবে? 80/100, 80/100 মানে 0.8। এটা 22 আছে, 22 দিয়ে তো এটাকে যখন ভাগ দেবে 21-কে, তো সেটাকে আমি কত নিতে পারি? 210 নিয়ে নিতে পারি। পয়েন্ট দিয়ে, পয়েন্ট নিয়ে 210 করে দিলাম 22 দিয়ে। 22 10-এ করলে তো 200, 22 1-কে 22 10-এ তো 220 হয়। 22 9 দেওয়া যাক, 9 2 18 যাক, 9 2 18 19, দেখো যাচ্ছেন 0.9 সামথিং, 0.90 ধরে নিলাম এটাকে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমাকে বড় থেকে ছোট বললে সব থেকে বড় কোনটা হলো? এটা 21/22 সব থেকে বড় হলো। তারপরে 16/8 হলো, মানে রিভার্স অর্ডারে জাস্ট খালি 21/22, 16/20 আর 7/11। এটাকে তুমি আরেক রকম ভাবে করতে পারো। কিরকম? দেখো এই দুটোর ডিফারেন্স কত? 4 ইউনিট। এই দুটোর ডিফারেন্স হচ্ছে 4 ইউনিট, বাট এখানে ডিফারেন্সটা 1 ইউনিটের আছে। এটাকে আমি 4 ইউনিট বানাবো কিভাবে? উপর নিচে 4 দিয়ে গুণ করি, 4 1 4, 4 2 8, আর 22 4 88। তাহলে দেখো তুমি যখন তোমার ডিফারেন্স গুলো মানে লব আর হরের পার্থক্য গুলো সেম হয়ে গেল না, তখন যেটার উপরেরটা বড় সেটা বড়। তাহলে এটার উপরেরটা সব থেকে বড়, এটা বড় হবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। ওকে, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা স্টার্ট করে, মানে ইনভেস্ট করে এ একটা ব্যবসা স্টার্ট করে। 5 মাস বাদে বি তার অংশীদার হয়ে যায়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ বা লাভ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা দিয়েছিল? তো ভাই যে হিসাবে ইনভেস্ট করবে সেই হিসাবে প্রফিট হবে। তো এ 7,000 টাকা দিয়ে শুরু করে, কিন্তু 5 মাস পর বি তার অংশীদার হয়। মানে বলতে পারো এর টাকাটা 12 মাস খাটে, এইটা 12 মাস খাটে, কিন্তু বি এর টাকা কত? 7 মাস খাটবে, কারণ 5 মাস পরে জয়েন করেছে। এই রেশিওটাই হচ্ছে 2:3। তাহলে আমি এখান থেকে 7,000 ইন্টু 12/x ইন্টু 7 ইজ ইকুয়াল টু 2/3 লিখতে পারি। 7 ইন্টু 1000 এটা কাটলো, 2 ইন্টু 6 12, 6,000 3 18,000, এক্স এর মান আসছে 18,000। তাহলে 18,000 টাকা দিয়েছিল কে? বি। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, 4টা দ্রব্যের সেলিং প্রাইস 5টার ক্রয় মূল্যের সমান। তাহলে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য হবে 5/4। 4-এ কিনে 5-এ বেচছো, মানে 1-এর প্রফিট। প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, সেটা হয়ে যাচ্ছে প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, সো দিস উইল বি 25%। ওকে, লাভের শতকরা পরিমাণ। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? তো এখন টোটাল সমষ্টি 100, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে একটা জিনিস ভাবো তুমি, আমি ডাইরেক্ট এখান থেকে বের করে নেবো কিভাবে। দেখো 5 বছর পূর্বে দুজনেরই তো 5 করে কম ছিল, তাহলে এখন যদি সমষ্টি 100 হয়, তাহলে আগে কি ছিল বলতো? 5 করে কম, 10 কম মানে 90। তাহলে তখন তাদের বয়সের সমষ্টি 90 ছিল, এবং সেই রেশিওটা দেওয়া আছে 2:1। ডিস্ট্রিবিউট করে দাও, 2 আর 1 3, 3-এর মান 90 মানে 1-এর মান 30, তাহলে 30 2 60 আর 30। তো আজ থেকে 5 বছর আগে দুজনের বয়স পেয়ে গেলাম। তো আমাকে কি বললো? 10 বছর পরে, 10 বছর মানে বর্তমান থেকে 10 বছর পর তাদের বয়স কত কত হবে। তাহলে বর্তমান থেকে 10 বছর যেতে গেলে অ্যাকচুয়ালি আমাকে 15 বছর এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানকার 5 আর এদিককার 10, তাহলে সেটা হয়ে যাবে 75 আর এ হয়ে যাবে 45। এটা হয়ে যাবে উত্তর। কত বছরে কোনো টাকা এত % বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? দেখো যখনই আমি বলেছিলাম দ্বিগুণ কখন হয়, 100 টাকা সুদে আসলে 200 টাকা হবে, তার মানে সুদ হচ্ছে 100 টাকার। ঠিক, তো 100 টাকার সুদ হচ্ছে, তোমাকে টাইম বের করতে লাগবে, তাহলে তোমাকে এই সুদটাকে রেট দিয়ে ভাগ দিতে হয়। তো যখন ডবল বলছে, তো
ডবল বললে 100 কে জাস্ট খালি তুমি 18.75 দিয়ে ভাগ দিয়ে দেবে, যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে টাইম। তো এবার এটাকে কিভাবে করি, পয়েন্ট তুললে এখানে দুটো জিরো আছে, আরো 5 দিয়ে কাটি, 25 দিয়ে কাটা যেতে পারে, ঠিক আছে 25 দিয়ে একেবারে কাটি। হ্যাঁ 25 দিয়ে কত হবে দেখো, 25 সাথে হয় 175, তাই না, 25 সাথে 175, 12 যাবে, 25 পাচ্ছে 125, এটা 400 হলো, 25 দিনে 75, আর 25 ষোলোতে 16 মানে 3 পাচ্ছে 15, 1/3, 5 পূর্ণ 1/3 বছর, মানে 5 বছর 4 মাস। 1/3 বছর মানে কি, একে 12 দিয়ে গুণ করে দেবে, তো 4 মাস, 5 বছর 4 মাস। যদি দুটি সংখ্যার গুণফল 2160 হয় এবং তাদের গসাগু 6 হয়, আর সংখ্যা দুটোর গসাগু ও লসাগু এর অনুপাত বের করতে হবে। আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ এটা মানে যেটাকে আমি এক্স ইন্টু ওয়াই বলতে পারি সংখ্যা দুটোর গুণফলকে। আর কি বলছে, তাদের গসাগু। আচ্ছা যখন না গসাগু দেওয়া থাকে, কোশ্চেনে যদি গসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলোকে তুমি ধরবে 6x আর 6y, যেখানে x আর y হয় কো প্রাইম মানে পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এদের কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1, মানে গসাগু 1 হবে, এদের মধ্যে আরো 1 ছাড়া কিছু কমন নেই। তো আমি এই দুটো পেলাম, এবার আমাকে এদের গুণফল মানে 6 6 36xy সেইটা দেওয়া আছে 2160। ওকে, আমাকে কি বের করতে বলেছে, তাদের গসাগু আর লসাগু এর অনুপাত কত। ওকে, তো গসাগু আচ্ছা, আর লসাগু কত হবে বলো তো, গসাগু তো আমি পেয়েছি কত দেওয়া আছে, আমাকে 6 দেওয়া আছে, লসাগু কত এই দুটোর লসাগু হচ্ছে 6xy, কারণ এই দুটোকে তুমি লসাগু বের করতে না এইভাবে করে কি পাবে, 6x আর y। তো এটা হচ্ছে এদের গসাগু আর লসাগু এর গুণফল, মানে 36xy তোমাকে বের করতে হবে। তো সরি ভুল বললাম, আমি বলতে চাইছি যে এটা তো আমি জানি গসাগু লসাগুর অনুপাতটা, আমি গুণফলটা পেয়েছি, আমাকে লসাগু বের করতে হবে। তো লসাগুটা কত হবে, 6xy, তাহলে জাস্ট এখান থেকে 6 রেখে দাও আর বাকি 6 দিয়ে দিকে ভাগ করে দাও, তাহলে ঠিক আছে। বা এটার আমাদের দরকারই পড়বে না, কেন দরকার পড়বে না দেখো, এক সেকেন্ড, না বের করে নি, সরি বের করে নি, 2160 তো 6 দিয়ে কাটা দিয়ে রেখে, 6 3 18, 3 গেল 6 6 36, 360। তো এবার দেখো, তাহলে আমি গসাগু লসাগু এর যদি রেশিও বলি, তো গসাগু কত, গসাগু হচ্ছে 6 আর লসাগু আমি পেলাম 360, তাহলে 1:60, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখি পরেরটা, দেখো বলছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটা নৌকার বেগ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা আর 8 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটা কত সময় নেবে। স্পিড ডাউনস্ট্রিম 12, স্পিড আপস্ট্রিম বা প্রতিকূলে 8। তো আমাকে স্থির জলে গতিবেগ অর্থাৎ স্পিড অফ বোট লাগবে, সেটা বের করতে গেলে আমি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে লাগে, তাহলে 20/2 মানে হচ্ছে 10। ঠিক আছে, এটা হয়ে গেল স্রোতের মানে শুধু নৌকার গতিবেগ স্থির জলে। তাহলে 24 কিমি যেতে টাইম কত লাগবে, প্রত্যেক ঘন্টায় 10 কিমি করে যায়, তো 24 কিমি যেতে 2.4 ঘন্টা, এটাই টাইম লাগছে। ঠিক আছে, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রেজে মানে হেঁটে 4 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করেন। তিনি হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন। ঠিক, তো টোটাল টাইম লাগে কত দেখো, আমি এটাকে অ্যালিগেশন রুল প্রয়োগ করব কিভাবে, কিছুটা পথে তার মানে ওয়াকিং স্পিড হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা আর সাইকেলে গতিবেগ হচ্ছে 9 কিমি প্রতি ঘন্টা। আর ওভারঅল যদি গতিবেগ বলি তাহলে কিভাবে বের করবো, টোটাল 61 কিমি যায়, টাইম লাগে 9, তাহলে 9 দিয়ে করলে এটা 61/9 দাঁড়ালো, এইটাকে মাঝখানে বসালাম, কোনাকুনি বিয়োগ করবো, যে রেশিও চলে আসবে একটা আমাদের। ঠিক আছে, তো সেটা দেখো কিভাবে আসছে, সেটা আসবে ডিস্টেন্সের রেশিও আমাদের। তো 9 4 36, 36-এর পরে কত হয়, 6 পরে 5 11, 25 চলে আসলো, 25/9। আবার এই দুটো যখন করবো 9 9 81 থেকে 61 চলে গেলে 20/9, অর্থাৎ কাটাকাটি করলে 4:5 রেশিও আসলো। সরি ভুল বলেছিলাম আমি, এটা টাইমের রেশিও আসবে, যে রেশিওটা আসবে না এটা হবে টাইমের রেশিও। তো এই যে আসলো, অর্থাৎ প্রথমটুকু দূরত্ব যেতেও টাইম লেগেছিল 4 ইউনিট, পরেরটায় 5 ইউনিট, টোটাল যদি বলি 9 ইউনিট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 9 ঘন্টা। তার মানে 1 ইউনিটের মান 1 ঘন্টা, অর্থাৎ বলতে পারি আমি হেঁটে ওর টাইম লেগেছিল 4 ঘন্টা, আর
সাইকেলে 5 ঘন্টা সময় নিয়েছিল টোটালিতে। তো আমাকে বলছে তিনি হেঁটে কতটা দূরত্ব গেছিলেন। তো ভাই হেঁটে টাইম লাগছিল কত, 4 ঘন্টা, আর স্পিড কত ছিল হেঁটে, ঘন্টায় 4 কিমি, তাহলে 4×4 = 16 কিলোমিটার ডিস্টেন্স টোটাল ট্রাভেল করেছিল। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটার ক্ষেত্রফল কত? তো আয়তাকার বাগান, এর ভিতরে একটা বাগান, বাইরের চারদিকে রাস্তা, তো দৈর্ঘ্য কত 100 আর প্রস্থ হচ্ছে কত 80, আর বাইরের দিকে রাস্তাটা কত 10 মিটার করে চওড়া, চারিদিকে 10 মিটারের। তো রাস্তার ক্ষেত্রফল বের করলে কিভাবে বের করবো? বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করো। বড়টার ক্ষেত্রফল দৈর্ঘ্য কত হবে, এদিকেও 10 এদিকেও 10, মানে অ্যাড করলে 120, আর প্রস্থ হয়ে যাবে 80, 90, 100, তার মানে 120 × 100, এটা বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমি দেখো 100 কমন নিয়ে নিই, তাহলে 120 থেকে 80 চলে গেলে কত হবে, 40 হবে, তার মানে 4000, 4000 বর্গমিটার। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটা কত? আমরা আগে বেসিক্স দিয়ে করি, তারপরে এখানে একটা স্মার্ট ট্রিক দেখবো আমরা। পরপর 7টা সংখ্যা, পরপর সংখ্যাগুলো কিভাবে হয়, 1 2 3 4 5, মানে এক এক করে বাড়ে। তো প্রথম সংখ্যাটাকে তুমি এক্স মনে করো, তাহলে পরেরটা x+1, তারপরেরটা x+2, তারপরেরটা x+3, x+4, x+5 and x+6 হবে। এদের গড় বের করতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। তো টোটাল 1 2 3 4 5 6 7 7x, আর এদিকে হলো 6 4 10 5 15 3 18 2 20 আর 1 21, ডিভাইডেড বাই, তাকে ভাগ করব কত দিয়ে, 7টা সংখ্যার তো 7 দিয়ে, x+3 পাওয়া যাবে এখান থেকে, 7 কমন নিয়ে কাটাকাটি করলে। তো যেটা আমাকে 20 দেওয়া আছে, অর্থাৎ x এর মান আমি পেলাম 17। তো বৃহত্তম সংখ্যাটা কত, x+6, অর্থাৎ 17 + 6, তার মানে 23, এটাই উত্তর। এবার এটাকে করে একটা স্মার্ট মেথড ভাবো। দেখো পরপর 7টা সংখ্যা, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করলাম, গড় মানে কি হবে, একদম মিডিলে আসবে। ঠিক আছে, কটা আছে এদিকে, 3টে বাদ দাও, 3টে বাদ দাও, মাঝখানে একটা পড়ে থাকলো, এটাই হচ্ছে ওদের গড়। এটা আমাকে দেওয়া আছে কত, 20। এটা যদি 20 হয় তাহলে পরেরটা 21, এটা 22, আর এটা হচ্ছে 23। চলে আসলো আমাদের উত্তর। নেক্সট দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি থেকে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটা কত? নিয়ম তো হচ্ছে বেসিক্সটা দিয়ে করা, বাট আমরা অপশনস দিয়ে করবো। আমি বেসিক্সটাও দেখিয়ে দিই কি বলছে। 2 অঙ্কের একটি সংখ্যা, তো 2 অঙ্কের সংখ্যা কিভাবে তৈরি হয়, মনে করো না এককের অঙ্কটা y আর দশকের অঙ্কটা x, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 10x + y। বলি না 21, 10 দুনা 20, 1 কে 21, এরকম আর কি। এবার বলছে যদি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল, ডিজিট সাম, মানে x + y এর ভ্যালু হচ্ছে 8, বলছে যদি আমি সংখ্যাটার থেকে 18 বাদ দিই তাহলে যেটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে রিভার্স হয়ে যাবে, মানে আমার 10y + x হয়ে যাবে, মানে 12 থাকলে 21 থাকলে 12 হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে আমি পাবো 10x থেকে x চলে গেলে 9x - 9y = 18, বা আমি পেয়ে যাবো x - y এর মান 2। তো আমি দুটো জিনিস পেলাম, x + y আর x - y। এখান থেকে কিভাবে x এর মান বের করে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ 5, আর y এর মান কি হবে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ 3। ঠিক, তো আমি x আর y পেয়ে গেছি, তার মানে সংখ্যাটা বেসিক্যালি 5 আর 3, মানে হচ্ছে বলতে পারো 5 10 এ 3, 50 + 3 53, সংখ্যাটা হচ্ছে 53। আরেকটা মেথড কি, আমরা অপশন টেস্ট করব। কি বলেছিল, অঙ্কদ্বয়ের যোগফল 8, এখানে সবগুলোই অঙ্কদ্বয়ের যোগফল 8 আছে, ওইটা কোনো কাজে লাগবে না। বলছে সংখ্যাটা থেকে 18 18 করে বাদ দেবো, তো যেটার থেকে 18 বাদ দিলে সংখ্যাটা ঘুরে যাবে সেটাই উত্তর। 8 এর পরে 5 13, 1 এর 2 3, দেখো 53 ছিল 35 হয়ে যাচ্ছে, তো এটাই উত্তর। যদি a এর 90%, b এর 30% এবং b = a এর 2x% হয়, তো x এর ভ্যালু কত? প্রথমটার থেকে আমি a/b পেয়ে যাব, কাটাকাটি করলে এপার ওপর করে 1/3, 30/90, 1/3। আর সেকেন্ডের তার থেকে বলছে b = a এর 2x/100, মানে x/50 পার্সেন্টেজ তুললে। তো এখান থেকে আমি পাচ্ছি দেখো b/a = 1/50, b/a মানে কি 3/1, উল্টে দিলে 3/1 = 1 সেকেন্ড, সরি এখানে x ছিল x/50, 3/1 = x/50, অর্থাৎ x এর মান 150। এটা হচ্ছে উত্তর।
তো এখানে 25টা কোশ্চেন ছিল, যেটা আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম। এখানে এইভাবে করে সেটস আসতে থাকবে। চেষ্টা করো উইকে 2টো 3টে যে কটা পারি, কোনো উইকে একটা হতে পারে, যতদিন না পরীক্ষা হচ্ছে। এগুলো মাঝে মাঝে একটা একটা করে তোমরা তো নিজেদের প্রিপারেশন করতেই থাকবে, বাট কি হচ্ছে, এগুলো প্রিভিয়াস এর একটা করে সেট প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের। নিজে পড়ছো, নিজে সলভ করছো, সেটা একটা আলাদা জিনিস, বাট ভিডিওর সাথে যদি সলভ করছো তাহলে কি হবে, জিনিসটা মেমোরাইজটা ভালো থাকবে, মনে থাকবে বেশি, যে আমি তো এটা ক্লাসে সলভ করেছিলাম। তো এই কোশ্চেন গুলোকে সলভ করো, ঠিক আছে? মানে আমি যখন ভিডিওটা দেখছো তোমরা কোনো একটা টাইমে বসে একটা খালি জাস্ট রাফ পেপার পাশে রাখো, আর কিচ্ছু না, ভিডিওটাকে দেখো, চেষ্টা করলে দেখে কোশ্চেন পজ করে না মেন্টালি ভাবার চেষ্টা করো পারছো কিনা উত্তর করতে। পারলে ভালো, নাহলে একটু রাফ করে নিয়ে উত্তরটা করে তারপরে ভিডিও সলিউশনটা দেখে মিলিয়ে নাও। এইভাবে করে 25টা কোশ্চেন হয়ে গেল। যদি কিছু নতুন পেলে এর মধ্যে, নতুন কিছু শিখলে, সেটাকে তুমি নোট ডাউন করে রাখতে পারো। আজকের এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাস আবার খুব শীঘ্রই পাবে। তো দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।